Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. হাই এভরিওয়ান, আজকে আমাদের মুর্শিদাবাদ ট্যুরের প্রথম দিন। আমরা এখন বহর ট্যুরিজম গেস্ট হাউস থেকে বেরোলাম। আমরা এই মুর্শিদাবাদ ট্যুরের মেন জায়গাগুলো দুদিনে দেখব। প্রথম দিনে মোটামুটি 10টা জায়গা দেখব, আর বাকিগুলো আমরা সেকেন্ড ডেতে কমপ্লিট করব। আমাদের ট্যুর প্ল্যানটা মোটামুটি এই রকম। প্রথম দিনে 10টা দ্রষ্টব্য স্থান। আমরা এখন যাচ্ছি ভাগীরথী রিভারের ধার দিয়ে। প্রথমেই যাব হাজারদুয়ারি প্যালেস। বহর ট্যুরিজম থেকে হাজারদুয়ারি প্যালেসের দূরত্ব মোটামুটি 12 কিমি, আধ ঘন্টা মতো লাগবে। এই যে আমরা এখন পৌঁছে গেলাম হাজারদুয়ারির সাউথ গেটের কাছাকাছি। এখানে পৌঁছাতেই কয়েকজন আমাদের দিকে এগিয়ে এলেন, গাড়ি দাঁড় করালেন। কত? 50 টাকা। গাড়ি নয়, পর্যটক কর। আপনি এসেছেন দেখতে হাজারদুয়ারি, তার জন্য। তা বলছি গাড়ি রাখার কোনো জায়গা আছে? কি এক জায়গায় পার্কিং আছে, পার্কিং চার্জ আলাদা লাগবে। মুর্শিদাবাদে কি এক জায়গায় লাগে? এক জায়গায় দিলে আমাদের 20টা স্পট আছে, এক জায়গায় দিলে আর কোন আমরা তো সব দেখাতে পারবো তো। এটা দেখালে হয়ে যাবে, এটাই দেখাবো। 8টা লাগিয়ে দিলে হতো না? আপনি লাগিয়ে দেন। 8টা লাগিয়ে, হ্যাঁ, কাছে চিঠি দিলে কি হবে, আপনাকে দাঁড় করে ডিস্টার্ব করবে না বারবার। ওটা লাগিয়ে নিলে কি হবে, আপনাকে এক কোথাও দাঁড়াতে হবে। হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞাসা করলাম। এই কথোপকথন থেকে আপনারা মোটামুটি বুঝেই গেলেন যে এখানে মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি আমাদের কাছ থেকে মানে গাড়ি বাবদ 50 টাকা ট্যুরিস্ট ট্যাক্স নিলেন দুদিনের জন্য। এখন গাড়ি নিয়ে মুর্শিদাবাদ এলে এই পর্যটন ট্যাক্সটা কম্পালসারি হয়ে গেছে। এটাই হলো হাজারদুয়ারির সাউথ গেট বা নহবত গেট নামেও পরিচিত। আমরা এখানে গাড়ি পার্কিং করে দিয়ে একটা টাঙা ভাড়া করে নিলাম। এখানে গাড়ি পার্কিংয়ের চার্জ হলো 50 টাকা। অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে ঘোরা যেত, বাট টাঙায় ঘোরার অনুভূতিটাই আলাদা। এই হলো আমাদের টাঙা। এখানে টাঙাতে 250 থেকে 350 টাকা পার হেড লাগে। মোটামুটি 8 থেকে 10 জন 12 জন পর্যন্ত টাঙাতে লোক নেয় এরা। তবে আমরা 4 জন আছি। আমরা একটা ফুল টাঙা ভাড়া করে নিয়েছিলাম। আমাদের কাছ থেকে ওরা নিয়েছিল 1200 টাকা। টোটাল এখানে যে স্পটগুলো আছে সেই স্পটগুলো ঘুরিয়ে দিয়ে আবার এখানে ছেড়ে দিয়ে যাবে। ভিতরে গাড়ি রাখার যথেষ্ট ব্যবস্থা আছে। আমাদের টাঙা এগিয়ে চলেছে হুগলি রিভারের ধার দিয়ে। দূরে দেখা যাচ্ছে একটা ক্রুজ দাঁড়িয়ে আছে। কলকাতার বাবুঘাট থেকে ফরেনারদের নিয়ে আসে এই ক্রুজটা। আমরা ডান দিকে বেঁকে গেলাম। এখান থেকে সোজা গেলে পড়বে ত্রিপোলিয়া গেটটা। আমরা এখন হাজারদুয়ারিতে ঢুকবো না। আমরা অন্যান্য যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আগে দেখে আসব, তারপর লাস্টের দিকে হাজারদুয়ারিতে ঢুকবো, যাতে আমরা অনেকটা বেশি সময় হাজারদুয়ারিতে থাকতে পারি।
এই যে দেখতে পাচ্ছেন ভেতরের দিকে অনেক পার্কিং স্পেস আছে। গাড়ি নিয়ে ভেতরে চলে এলে এই জায়গাগুলোতে পার্কিং করে রাখা যাবে। যথেষ্ট দোকান বাজার রয়েছে, খাবার কোনো অভাব নেই। এই যে আমরা ঠিক হাজারদুয়ারি বাউন্ডারির পাশ দিয়ে যাচ্ছি। এই মুর্শিদাবাদে আসার অনেক রকম অপশান আছে, বাস, ট্রেন, প্রাইভেট কার, তার সমস্ত বিবরণ ডেসক্রিপশানে দেওয়া রইল। আমরা এসেছি প্রাইভেট কারে। আমাদের রোড ট্রিপ ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল, ওটা দেখে নিতে পারেন। এখানে টাঙাগুলোতে দেখুন 12 জন 14 জন করে লোক নিয়েছে। সত্যি একটা ঘোড়ার পক্ষে এটা এক কষ্টকর ব্যাপার। এই যে আমরা ত্রিপুলিয়া গেট পার হলাম। আমরা প্রথমেই চলে এলাম বেগম আজিমুন্নেসার সমাধিক্ষেত্রে। হাজারদুয়ারি প্রাসাদ থেকে 5-6 কিমি দূরত্বে অবস্থিত এটি। আজিমুন্নেসা ছিলেন নবাব মুর্শিদ কুলি খানের কন্যা, বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের স্ত্রী। জায়গাটা বেশ সাজানো গোছানো, এর অনেকটাই নদীগর্ভে চলে গেছে। প্রচলিত আছে যে এই আজিমুন্নেসা একজন নিষ্ঠুর মহিলা ছিলেন, তাই তাকে জীবন্ত কবর দেয়া হয়েছিল। এখানেই তার সমাধি দেওয়া আছে। এটি প্রতিদিন 10টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে, কোনো প্রবেশ মূল্য লাগে না। এখন আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় স্পট জাফরগঞ্জ মসজিদের দিকে। এটাই হলো জাফরগঞ্জের মসজিদ। এই মসজিদটা হলো মির্জাফরের পার্সোনাল মসজিদ। এখানেই উনি নামাজ পড়তেন। 1752 খ্রিস্টাব্দে এই মসজিদটা উনি তৈরি করেছিলেন। এটা হলো মির্জাফরের পরিবারের কবরস্থান। এখানে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য 10 টাকা পার হেড। এই কবরস্থানের মধ্যে মির্জাফরের পরিবারের 1100 কবর আছে। এখনও মির্জাফরের পরিবারের সদস্যদের কবর এখানেই দেওয়া হয়। যে জায়গাটা এসেছেন, জায়গার নাম হচ্ছে জাফরাগঞ্জ সমাধিক্ষেত্র। জাফরাগঞ্জ এই কারণে নাম দেওয়া হয়েছে, মির্জাফরের অরিজিনাল নাম হচ্ছে জাফর আলী খান। এই জায়গার নাম হচ্ছে জাফরাগঞ্জ। 1100 সমাধি দেওয়া হয়েছে, তার মধ্যে যেগুলো মেন নবাবদের সমাধি সেগুলো আমরা আপনাকে বুঝিয়ে দেবো। যে হাজারদুয়ারি দেখতে এসেছেন, ইনি হচ্ছে হাজারদুয়ারি মালিকের সমাধি। আচ্ছা, ইনার নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুন জা। ওকে, মির্জাফরের 5ম বংশধর, নাম হচ্ছে হুমায়ুন জা, হাজারদুয়ারির মালিকের সমাধি। আর দেখবেন হাজারদুয়ারির সামনে একটি সাদা রঙের বাড়ি আছে, বাড়িটিকে বলা হয় ইমামবাড়া। এনার নাম হচ্ছে ফ্রাইদুন জা। হাজারদুয়ারি মালিক দেখালাম হুমায়ুন জা, উনারই ছেলের সমাধি ফ্রাইদুন জা। বাবা তৈরি করেছিল হাজারদুয়ারি, ছেলে তৈরি করেছিল ইমামবাড়া। ফ্রাইদুন জা নাম। এই 4টা হচ্ছে মির্জাফরের 4 ছেলের সমাধি, মিরন বাদবু। আর এই মিডিলের কবরটা হচ্ছে মির্জাফরের কবর। মির্জাফরের ইতিহাসের নাম লেখা হয়েছে মির্জাফর। এর আসল নাম হচ্ছে সুজাউল মুলক হাসামাদ্দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিমা বেঙ্গল। 1757 থেকে 1765 সালে মারা যান। 1757 সালে পলাশী যুদ্ধ হয়, নবাবী পান। আর 1765 সালে মারা যান, 8 বছর নবাবী পেয়েছিলেন। দুই পাশে হচ্ছে মির্জাফরের 2 কাকা, এর নাম হচ্ছে নজফ খান, এর নাম হচ্ছে নজফি খান। মধ্যে হচ্ছে মির্জাফরের কবর, 2 পাশে 2 কাকা। মির্জাফরে বললাম 5টা ছেলে ছিল, সব থেকে বড় ছেলের নাম ছিল মিরন। মিরন 2টো পায়রা পুষতো। সেই পায়রাগুলো ডাক পিউনের কাজ করতো, চিঠিপত্র আদান-প্রদান করতো। 2টো পায়রার কবর দেওয়া হয়েছে এখানে। একটা নাম হচ্ছে হীরালাল, একটা নাম হচ্ছে পান্নালাল। 2টো পায়রা, হ্যাঁ পাশাপাশি 2টো ছোট ছোট। আর বাকি সব কবর দেখছেন সব হচ্ছে মির্জাফরের বংশধর, যেগুলো নবাবদের মেন সমাধি, সেগুলো বুঝিয়ে দিচ্ছি। এখনো মির্জাফরের বংশ যারা বেঁচে আছে তারা মারা গেলে এখনো ভিতরে সমাধি দেওয়া হয়। মির্জাফর ছাড়া অন্য ফ্যামিলি এখানে অ্যালাউ নেই।
এই যে আমার ডান দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে গুলবাগ মির্জাফরের বাড়ি। এটা গুলবাগ মির্জাফরের বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে নবাব নিমু খারাম দেউড়িওয়ালা। এটা হচ্ছে নিমো খারাম মির্জাফরের বাড়ি। এটার আর একটা নাম হলো গুলবাগ। এই বাড়ির ভেতরে যাওয়ার অ্যালাউ নেই, বাইরে থেকে আপনাদের একটু দেখাচ্ছি। বাগানটা দেখছেন না, এটা এক সময় ছিল এই বাগান, এই বাড়ির ফুলের বাগান, এখন রয়েছে আমের বাগান। আমরা এই ঘোড়াটার নাম কি? এই ঘোড়াটার নাম হচ্ছে বাচ্চা। এই ঘোড়াটার নাম হলো বাচ্চা। আমরা এখন এই টাঙ্গাতে আছি, ভালো স্পিড আছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে স্যার আক্তার শেখ। আক্তার শেখ হচ্ছেন এই ঘোড়ার মালিক। এ আপনার সব কথা বোঝে? হ্যাঁ স্যার, এই যে দুটো দড়ি রয়েছে না, হ্যাঁ, এই দড়িতে সব কিছু বোঝে। আসে 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 যা, আসে আসে যা। আমরা এখন চলে এলাম মোহন্ত আখড়া। আমরা এখন চলে এলাম মোহন্ত আখড়ায়। শোনার জন্য রূপর রথ, 80 টাকা দামের গাড়ি, 16 টাকা দামের খাট। ব্রিটিশরা যে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধ করেছিলেন তার নথিপত্র। ওকে, এর ভেতরে গিয়ে দেখুন। শ্রী শ্রী রঘুনাথজির টেম্পল। এখানে 20 টাকা করে পার হেড, বাচ্চার টিকিট লাগবে না। ঢুকেই বাঁদিকে রয়েছে রথটা। আমরা এখন চলে এলাম নসিপুর আখড়াতে। এটাকে মোহন্ত আখড়াও বলা হয়ে থাকে। এই নসিপুর আখড়াটা ভাগীরথী নদীর পূর্বে নসিপুর রাজবাড়ির ঠিক পাশেই অবস্থিত। প্রচলিত আছে যে মির্জাফরে যখন কুষ্ঠরোগ হয়েছিল তখন মহন্ত ভগবান দাস উনাকে ভালো করেছিলেন। তিনি ছিলেন একজন রাজস্থানী। মির্জাফর খুশি হয়ে উনাকে 300 বিঘা জমি দান করেন। ওই জমির উপর তিনি এই আখড়াটি প্রতিষ্ঠা করেন। এই নসিপুর আখড়ার সংগ্রহশালার ভিতরে বিভিন্ন আসবাবপত্র, বাসনপত্র, বই, বিভিন্ন দেশের ব্যাজ, পুরনো আমলে ব্যবহৃত পয়সা, নথিপত্র ও যুদ্ধের সামগ্রী রাখা আছে। এছাড়াও পুরনো দিনের ব্যবহৃত একটা গাড়িও রয়েছে এখানে। শোনা যায় সিরাজদৌল্লাকে পরাজিত করে ইংরেজরা মির্জাফরকে এই গাড়িটি উপহার স্বরূপ দিয়েছিলেন। এখানে মূল মন্দিরের ভিতরে রয়েছে জগন্নাথ দেব ও রাধাকৃষ্ণের বিগ্রহ। প্রত্যেক বছর ঝুলন যাত্রা ও রথযাত্রা বেশ বড় করে এখানে অনুষ্ঠিত হয়। এখন আমরা যাচ্ছি নসিপুর রাজবাড়ি। এটা ডাকাত দেবী সিংহের বাড়িও বলা হয়। এই যে আমার ডান দিকে বাড়িটা দেখছেন, এই হচ্ছে নসিপুর রাজবাড়ি। আপনি ভেতরে যাবেন। এখানেও পার্কিং রয়েছে। ঢুকেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে পার হেড 20 টাকা করে টিকিট কাটতে হয়। এই যে নসিপুর রাজবাড়ি, 20 টাকা করে টিকিট পার হেড। তারপর এই রাজবাড়ি, নসিপুর রাজবাড়ি, এই বাড়ির ভেতরে প্রবেশ করা যায়। এটা হলো প্রবেশ পথ। এখানে একটা মিউজিয়াম আছে ভেতরে। এখানে সব জায়গাতেই কিছু টাকার বিনিময়ে গাইড পাওয়া যায়।
এটা বাড়ির নসিপুর রাজবাড়ির নকশা বা মডেল দেখুন, শোলা দিয়ে তৈরি করা আছে। 250 গ্রাম শোলাকে কেটে কেটে এখানকার একজন শিল্পী মডেলটা তৈরি করে। মডেলের নিচে যে কাঁচের জারটা দেখে নিন, এটা 70 ধরা যায়। রাজারা যখন মদ পান করতেন জারে চেক করে নিতেন, বিষ থাকলে জারে ধরা পড়তো, কালারটা চেঞ্জ হতো এবং বেশি পরিমাণে বিষ পড়তো, জারটা ফেটে যেত। আর দেবী সিং যখন কাউকে ফাঁসি দিতে যেত, এই যে কালো কোট টুপিটা দেখেন, এই কোট এবং টুপিটা পরে দেবী সিং তাদেরকে নিজে হাতে ফাঁসি, যেখানে ফাঁসি দেওয়া হতো সেই ফাঁসি ঘরটা নিয়ে গিয়ে দেখবেন, ফাঁসি দেওয়ার পর ডেড বডিটা সুড়ঙ্গ পথ দিয়ে গঙ্গায় নিয়ে যাবে। মূর্তি রয়েছে বজরংবলীর মূর্তি, একটাই পাথর, সিঙ্গেল। এই যে আপনারা জায়গার উপর দিয়ে হেঁটে আসছেন, এটাকে বর্তমানে বলা হয় নাট মন্দির, মানে যাত্রা গান হয়। আগে এখানে দরবার হতো বা বিচার হতো। এখানে কি বলতো, অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক সিনেমা শুটিং হয়েছে। কিছুদিন আগে বেহুলা প্রফুল্ল, এক যে শুধু রাজা, লেগা সাদ্দাম, এই যে বেহুলা কোম্পানির আলপনা রয়েছে দেখুন। বেহুলাতে 4 শতকের বাড়ি ছিল, কিন্তু আগে বিচার। আপনারা তো অনেক জায়গায় অনেক মন্দিরের চূড়া হয়তো দেখেছেন, কিন্তু একটাই মন্দির, তার গম্বুজের চূড়া করা জানেন? সামনে পিছনে ফন নিয়ে 25টা চূড়া আছে, 25টা। তার মেন বিগ্রহ রামচন্দ্র এবং জাগ্রত কালীমাকে দর্শন করবেন, যে মায়ের পুজো করতেন। আজও যেটা মানত করে সফল। আপনারা তো কালী দেখেছেন, মায়ের জিভ পায়ের করা শিব দেখেছেন, কিন্তু দেবী সিং যে মাকে পুজো করতো, আসুন কাছ থেকে দেখাবো। রামচন্দ্র দেবের মন্দির দর্শন করুন। এখানে হিন্দুদের 108 রকমের মূর্তি, 33 কোটি দেবতার মূর্তি, ভিতরে আছে সোনার রাম সীতা। এই মন্দিরে দৈনন্দিন দুবেলা নিত্য পুজো কিন্তু সকাল সন্ধ্যে হয়। সব থেকে বড় উৎসব হয় ঝুলন, 5 দিনের জন্য বেদিতে এনে সাজানো হয়। এই যে পাথরের কাজটা দেখেছেন, এখন তো সব মেশিনে হচ্ছে। 250 বছর আগে তোমার পাথর কাটা যন্ত্র ছিল না, সব ছেনি হাতুড়ির সাহায্যে কেটে কেটে তৈরি। যে শিল্পী তৈরি করেছিল, হাতের কবজি বুড়ো আঙুলটা কেটে নিয়েছিল। আপনারা তো সব জায়গায় কালী দেখেছেন, মায়ের জিভ, পায়ের তলায় শিব থাকে। এই কালীর কোনো জিভ নেই এবং শিব থাকে, শিব নেই, সিংহের উপরে। এটা হলো জীব ছাড়া কালী। এটা নসিপুর রাজবাড়ি ভিতরের দৃশ্যটা। এই রাজবাড়ির বিস্তারিত বিবরণ নিয়ে একটা টোটাল ভিডিও লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। রাজবাড়ির ভিতরেও রয়েছে একটা মিউজিয়াম, যেখানে রাখা রয়েছে রাজাদের সব ব্যবহৃত জিনিসপত্র। এই ভেতরে মোবাইল, ক্যামেরা, ভিডিওগ্রাফি কোনো কিছুরই অ্যালাউ নেই। এরপর আমরা চলে এলাম জগৎ শেঠের বাড়িতে। এখানে পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। ভিতরে একটা বড় সংগ্রহশালা রয়েছে, যেখানে মোবাইল ও ক্যামেরা অ্যালাউ নেই। এই জগৎ শেঠ ছিলেন তখনকার দিনের একজন বড় ব্যবসায়ী ও ধনী ব্যক্তি। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা করতেন। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মতবিরোধের ফলে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মেলান। পলাশির যুদ্ধে তিনিও ছিলেন একজন ষড়যন্ত্রকারী। বাড়িটার ঠিক ভেতরেই রয়েছে একটা রেস্টুরেন্ট, সেখান থেকে আমরা ইডলি আর ধোকলা খেয়ে নিলাম। এর ভেতরেই টাঙাগুলো থাকছে, কিছুক্ষণ টাইমের জন্য রেস্ট নিচ্ছে। আমাদের টাঙা এটা, হ্যাঁ এই হলো আমাদের টাঙা। প্রত্যেকটা টাঙায় একটা নির্দিষ্ট নাম্বার আছে, যেমন আমাদের টাঙাটার নাম্বার ছিল 16 নম্বর। এই নাম্বার দেখে টাঙাগুলোকে চেনা যায়। এখন আমরা চলে এলাম কাঠগোলা বাগান বাড়িতে। এই রাজবাড়ির ভেতরেও গাইড পাওয়া যায়। আমরা একজন এখানে গাইডকে নিয়েছিলাম। গাইড থাকলে কি হয়, বুঝতে সুবিধা হয়। এই ভেতরের ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানা যায়। খুব কম খরচেই গাইড পাওয়া যায়। আমাদের 100 টাকা নিয়েছিলেন। ভেতরে ঢুকে রয়েছে টিকিট কাউন্টার। এখানে পার হেড 30 টাকা করে টিকিট। কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুরঙ্গ পথ, প্যালেস পুকুর, নাজমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। এটা কি ছিল জগৎ শেঠের বাড়ি, এখান থেকে 1.5 কিলোমিটার। ও এই যে দুটো দেখুন পাথরের বাড়ি আছে, দেখুন লোকজন দাঁড়িয়ে আছে, নিচে একটা। আর বাড়ির পেছন সাইডে দেখুন গোল রাউন্ড, আপনার গোল রাউন্ড করা কুয়ো আছে। কুয়ো ইন্দিরা ওখানে জল থাকতো। এর সামনের জলটা ছিল না, এটা শুকনো ছিল এটা। আচ্ছা,
ওই পাথরের বাড়িতে মেয়েরা বসে থাকতো, গল্প করতো। ব্রিটিশরা বলতো এই জায়গাটাকে, 4 ভাই বলতো এটা মেয়েদের চান করার জায়গা, বাউলি, যেটা রাজস্থানের বানানো বাউরি কি বাউলি বলা হয়। ব্রিটিশকে ফাঁকি দিয়ে ব্যবসা করতো 4 ভাই সোনা দামের স্মাগলিং ব্যবসাটা দিয়ে। এর তল দিয়ে রাস্তায় গেছিলো জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের বাড়িটা যখন গঙ্গার জলে ভেঙে যায়, আসল বাড়িটা, গঙ্গার জল সুরঙ্গ দিয়ে এখানে চলে আসে। গঙ্গার জল বাড়লে এখানকার জল বাড়ে, গঙ্গার জল কমলে এখানকার জল কমে। এখন রাস্তাটা মাটি পড়ে বন্ধ হয়ে গেছে। ওই যে মাথায় দেখুন চুলের ভাঁজ, গায়ে দেখুন কাপড়ের ভাঁজটা, দেখুন কোনো জায়গাতে জয়েন্ট নেই, দেখুন কাপড়ের ভাঁজটা। পায়ের নিচে দেখুন একটা পাথরের হাত বানানো আছে, দেখুন ওই যে ওটা হচ্ছে দিবাকরের ভাস্করের হাত, যে পাথরে কেটে মূর্তি বানাতো, তার হাতটা পরে বানানো হয়েছিল। হ্যাঁ, ওটা পাথরের হাতটা বানানো। এই স্ট্যাচুটা কে বানিয়েছিল? এই স্ট্যাচুটা বানিয়েছিল দিবাকর ভাস্কর। আচ্ছা, উনিই বানিয়েছিল। এটা 4 ভাইয়ের বসত বাড়ি, এখন এটা প্যালেস মিউজিয়াম, এখানে শুটিং সিরিয়াল হয়। এক যে ছিল রাজা সিনেমাটা দেখবেন, এই কালুগলা বাগানে হয়েছিল। ঘর পুকুরের 4 কোণায় আছে। তো ওই গুমটি ঘরে দাসী সিপাই পাহারা দিতেন। মাছ মরে গেলে তাদের কবর দেওয়া হতো, এটা তার স্মৃতিসৌধ। এটা হলো নাগেশ্বর গণেশ, গায়ে জড়িয়ে সাপ, আর এর সুঁটটা হলো ডান দিকে। এই নাগেশ্বর গণেশের পুজো রাজস্থান, মহারাষ্ট্রে বেশি হয়ে থাকে। এটা রুদ্র ভৈরব, এটা হচ্ছে কাল ভৈরব। সামনের এই যে বাড়িটা, এটা হচ্ছে 4 ভাইয়ের দাদা বাড়ি। তো জৈন ধর্ম ভাষায় বলা হয় দাদা বাড়ি, মানে গুরুদেবের বাড়ি এটা। এটা বাগান বাড়ির সব থেকে পুরনো গাছ। এটা একটা ফুলের গাছ, শ্বেত চাপা ফুল। এটা হচ্ছে 4 ভাইয়ের জৈন মন্দির, ভেতরে আদিনাথ, পরেশনাথ, মহাবীরের মূর্তি আছে। এটা হলো নাচমহল, এখানে হীরাবাই, মতিবাই এনারা সব নাচতেন। এইখানে রয়েছে পুকুরের চারপাশে 4টি গম্বুজ বা গুমটি ঘর। এই ঘরগুলোর মধ্যেই থাকতো দাসী সিপাইরা, যেখান থেকে পাহারা দিত। এটা একটা রয়েছে চিড়িয়াখানা, এখানে বাঘ ভাল্লুক নেই, আছে বিভিন্ন রকমের পাখি আর রঙিন সব মাছ। এই কাঠগোলা বাগান বাড়ির বিস্তারিত বিবরণের ভিডিও লিংক ডেসক্রিপশানে দেওয়া রইল। পড়ন্ত সূর্যের আলোয় আমাদের ঘোড়ার গাড়ি এবার এগিয়ে চলেছে হাজারদুয়ারি প্যালেসের দিকে। এই প্যালেসে ঢুকতে গেলে 25 টাকা করে পার হেড টিকিট লাগে। 15 বছরের নিচে বয়স হলে তার কোনো টিকিট লাগে না। তবে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, আমাদের টিকিট মূল্য পড়েছিল পার হেড 20 টাকা করে। এই হলো হাজারদুয়ারি প্যালেসের গ্রাউন্ডটা। এখান থেকে একটা টোটাল প্যানোরামিক ভিউ আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর ভেতরটা। এই যে দূরে দেখা যাচ্ছে টিকিট কাউন্টারটা। Who was founder? Nawab Nazim Humayun Jah, the 5th generation of Nawab Mir Jafar. আর খরচ হয় 16,50,000 গোল্ড কয়েন। এই ঘড়িটা দেখে সারা মুর্শিদাবাদ এবং কর্মচারীরা ডিউটি অ্যাটেন্ড করত। এটা হচ্ছে ছাঁচ, কামান তৈরি করার। জেনারেল নাম বলা হয় বাচ্চাওয়ালি তোপ। বাচ্চাওয়ালি তোপ। সিরাজউদ্দৌলা 14 মাস ক্ষমতায় ছিল, কিচ্ছু করতে পারেনি। এটাই শেষ, এটাই প্রথম। প্যালেসের ভিতরে রয়েছে একটা সুন্দর মিউজিয়াম। ওই মিউজিয়ামটা দেখার জন্য আমরা এখন ভেতরে যাব। ভেতরে কোনো মোবাইল ক্যামেরার অ্যালাউ নেই। এই ইমাম বাড়িটা বছরে 10 দিন খোলা হয়। এটাকে বলে বারা ইমাম বারগাহ। বছরে 10 দিন খোলা হয়। 1847-এ নবাব ফিরাদুন জাহ 6 লক্ষ সোনার টাকা খরচ করে তৈরি করে। এই হাজারদুয়ারি মিউজিয়ামের ভেতরে সত্যি অনেক কিছু দেখার আছে। এই সংগ্রহশালাটা খুবই সুন্দর। এই প্যালেসের টোটাল বৃত্তান্ত নিয়ে একটা ভিডিও লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এটা হলো ওয়াসিফ মঞ্জিল প্যালেস। মির্জাফরের বংশধর হাসান আলী মির্জার ছেলে ওয়াসিফ আলী মির্জা
এই প্যালেসটা তৈরি করেছিলেন। এটা নিউ প্যালেস বা হোয়াইট প্যালেস নামেও পরিচিত। আজ এই পর্যন্ত। আগামী সংখ্যায় থাকছে মুর্শিদাবাদের দ্বিতীয় পর্ব। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।